সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দি লেটেস্ট আপডেট। উত্তরপ্রদেশ সরকার কি নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন প্রণয়ন করছে? নতুন জনসংখ্যার কি তারা কোনো নীতি প্রণয়ন করছে? এই ধরনের বিষয়গুলো এখন পাবলিক ডিসকোর্সে খুব চর্চার মধ্যে আছে। বিষয়গুলোর মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়েছে। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তারা অনেক ক্ষেত্রেই বিষয়টাকে গুলিয়ে ফেলছেন। প্রথম কথা আপনাদের বলি, উত্তরপ্রদেশের ল কমিশন একটি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের খসড়া প্রস্তুত করেছে এবং সেটির ড্রাফট এখন পাবলিক ডোমেনে আছে। 19শে জুলাই পর্যন্ত তাতে মতামত দেওয়ার সুযোগ ছিল, মানুষ মতামত দিয়েছেন। আবার উত্তরপ্রদেশ সরকার একটা জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি প্রস্তুত করেছে। বিশ্ব জনসংখ্যা দিবসের দিন তারা সেই নীতিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। এখন মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশ ল কমিশন একটি স্বাধীন সংস্থা, অটোনমাস বডি, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত নয়। তারা সুপারিশ করতে পারে, তারা কিন্তু আইন প্রণয়ন করতে পারে না। আইন প্রণয়নের দায় এবং দায়িত্ব রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, দেশের ক্ষেত্রে সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। সুতরাং উত্তরপ্রদেশের আইন কমিশন একটি আইনের সুপারিশ করেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে। কি বলা হয়েছে সেই আইনে? প্রথমত, দুটির বেশি সন্তান হলে সেই ব্যক্তি কোনো রকম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। দুই, সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। সরকারি চাকরির জন্য তিনি কোনো আবেদনও করতে পারবেন না। একদম সাফসূত্র বলা আছে। যারা এই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলবে তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া হবে। অর্থাৎ ধরুন, আপনি যদি সরকারি চাকরি করেন, আপনার চাকরি জীবনে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনার বেতন বৃদ্ধি হয়, প্রমোশন হয়। যারা এই নীতি মেনে চলবে, দুই সন্তান নীতি, তাদের দুটো বাড়তি ইনক্রিমেন্ট হবে। এবং মাতৃত্বকালীন ছুটি এবং পিতৃত্বকালীন ছুটি সবেতন 1 বছরের জন্য পাবেন সরকারি কর্মচারীরা। এমপ্লয়ার যে টাকাটা দেয় ন্যাশনাল পেনশন ফান্ডে, এই নীতি মানলে পরে বাড়তি 3% অর্থ সেই পেনশন ফান্ডে দেয়া হবে। এখন এখানে একটা ফ্যালাসি আছে। ধরুন, কেউ বিয়ে করলেন ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে বা অন্যান্য কারণে, সেই বিয়ের জন্য দুটি সন্তান ছিল, ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে করলেন, তখন যদি আর একটি সন্তান হয় তখন কি হবে? তার মানে সেই ব্যক্তির 3টি সন্তান রইল, আগের পক্ষের 2টি, নতুন পক্ষের ধরুন 1টি। তাহলে কি তিনি শাস্তির মুখে পড়বেন? ধরুন তিনি যদি সরকারি কর্মচারী হন, যে সরকার তার পেনশন তহবিলে 3% অতিরিক্ত অর্থ জমা করছে, তাকে কি সেই অর্থ ফেরত দিতে হবে সুদসহ? এই বিষয়গুলোর কোনো রকম স্পষ্ট করে ওই খসড়া যে আইন উত্তরপ্রদেশের ল কমিশন বানিয়েছে তাতে কিন্তু উল্লেখ নেই। এবার আসি কতগুলো বিষয় নিয়ে। পরিসংখ্যান কি বলছে? ফার্টিলিটি রেট কাকে বলে? সবার আগে এটা আমাদের বুঝতে হবে। এখন মেয়েদের গর্ভধারণের বয়স 18 থেকে 49 বছর। 1981 সালে সারা দেশের ফার্টিলিটি গড় ছিল 4.5%। অর্থাৎ আপনি ধরুন, 2জন প্রাপ্তবয়স্ক মহিলা 9টি সন্তানের জন্ম দিতে পারতেন। 2021-এ সেন্সাস হওয়ার কথা,
করোনার জন্য হয়নি। আমি 30 বছর পর 2011 ধরুন, 2011 এই ফার্টিলিটি রেট নেমে দাঁড়িয়েছে 2.60%, অর্থাৎ 4 জন মহিলা মিলে 9 জন সন্তানের জন্ম দিতে পারে। ভারতবর্ষে এখন জন্মের হার বা ফার্টিলিটি রেট 2.3%, 2.3%। সেটাকে 2.1%-এ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। যেটা ছিল 4.5 1981 সালে, সেটা এখন 2.3%। সরকারি পরিসংখ্যান, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন সমীক্ষা এই কথাই বলছে। ভারতবর্ষের 18টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে ফার্টিলিটি রেট জাতীয় গড়ের থেকে কম, 1.8-1.9%-এর কাছাকাছি। আবার উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পার্শিয়ালি ছত্তিশগড়, হিন্দি হার্টল্যান্ড, এই হিন্দি হার্টল্যান্ডে ফার্টিলিটি রেটের হার জাতীয় হারের চেয়ে বেশি। যেমন উত্তরপ্রদেশে সেই হার 2.7%, বিহারে 2.8%, রাজস্থানে 2.6% ইত্যাদি ইত্যাদি। উত্তরপ্রদেশের আইন কমিশন যে খসড়া জন্ম নিয়ন্ত্রণের আইনটি প্রকাশ করেছে মানুষের মতামত দেওয়ার জন্য, ড্রাফট, তাতে বলা হয়েছে 2026 সালের মধ্যে এই হারকে তারা নামিয়ে আনবে 2.1%, এবং 2030 সালের মধ্যে 1.9%। এখন ভারতবর্ষের জনসংখ্যা 130 কোটির কাছাকাছি। সারা বিশ্বে কিন্তু জনসংখ্যার যে কমে আসছে সেটা একটা উদ্বেগের কারণ। ম্যাথমেটিক্যাল সূত্র বলছে 2046 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে 160 কোটি, আর 2100 সালে সেই জনসংখ্যা নেমে দাঁড়াবে 109 কোটি। অর্থাৎ এখন যে জনসংখ্যা আছে ধরুন 130 কোটি, 2021 সাল 2100 সালে সেই জনসংখ্যা এখনকার জনসংখ্যা থেকে কমে দাঁড়াবে 21 কোটি কমে দাঁড়াবে। চীন প্রথমে 1 সন্তান নীতি চালু করেছিল, তারপর 2 সন্তান নীতি, এখন বলছে 2-এর অধিক সন্তান তারা চীনের নাগরিকরা প্রডিউস করতে পারবে। এই যে নতুন যে খসড়া আইন, তার কতগুলো রাজনৈতিক দিক আছে। কিরকম? উত্তরপ্রদেশের জনসংখ্যা পাকিস্তানের মতো। উত্তরপ্রদেশে জন্মের হার নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। AT Infotic is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bund Business Park, level 11, room 1104, plot number BP3, Salt Lake City, sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম সংগঠন এই আইনের বিরোধিতা করছে। তারা মনে করছে এই আইন উদ্দেশ্যপ্রণীতভাবে মুসলিম জনগোষ্ঠীকে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধ্য করা। এখন দেখার আসাম, যেখানে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 33%, পশ্চিমবঙ্গে 34%, সেখানে আসামে জনসংখ্যা বৃদ্ধির হার ফার্টিলিটি রেট 1.9%, পশ্চিমবঙ্গে 1.6%, জাতীয় গড়ের থেকে অনেক কম। সেখানে যদিও মুসলিম জনসংখ্যা অনেকই বেশি অন্যান্য জায়গায়। জম্মু কাশ্মীরে ফার্টিলিটি রেট 1.50, জাতীয় গড়ের থেকে অনেক কম। এবার সমীক্ষা কি বলছে? সার্ভে, ন্যাশনাল হেলথ স্যাম্পল সার্ভে
তার 3rd চ্যাপ্টার বলুন বা 4th চ্যাপ্টার বলুন, সেখানে দেখা যাচ্ছে দেশের মোট 75% হিন্দু মহিলা দুটির বেশি সন্তান কখনোই চায় না। 19% মহিলা মাত্র একটি সন্তানকেই চাইছেন। পশ্চিমবঙ্গ, আসামের মতো যেখানে মুসলিম জনসংখ্যা একটু বেশি, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 80% মুসলিম মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। আসামে 70% মুসলিম মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। উত্তরপ্রদেশে 50% মুসলিম মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। বিহারেও 50% মুসলিম মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। উত্তরপ্রদেশে 70% হিন্দু মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। বিহারেও প্রায় 75% হিন্দু মহিলা দুটির বেশি সন্তান চাইছেন না। অর্থাৎ ন্যাশনাল হেলথ স্যাম্পল সার্ভের সমীক্ষা বলছে যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশেও চিত্রটা একই রকম, যে হিন্দু মহিলারা দুটির বেশি সন্তান চাইছেন না, সেই সংখ্যাটা বেশি মুসলিম মহিলাদের তুলনায়। অর্থাৎ মুসলিম মহিলাদের একটা বড় অংশ এখনো দুইয়ের বেশি সন্তান উৎপাদনে তৈরি, জন্ম দিতে তৈরি। যদিও 30 বছর আগে এই মানসিকতাটা আরো বেশি ছিল, এখন কিছুটা কমলেও হিন্দু মহিলাদের দুটির বেশি সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে মুসলিম মহিলাদের দুটির বেশি সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছের থেকে কম। এখানেই বিষয়টাকে ধরতে হবে। অর্থাৎ মুসলিমদের অনিয়ন্ত্রিত জন্ম বিষয়টা থাকার জন্য J.N. Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. J.N. Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যা জাতীয় গড়ের থেকে বেশি। হিন্দু মহিলারা অনেক বেশি সচেতন, তারা বাস্তবতাকে মেনে নিয়ে অধিকাংশই দুটি সন্তানের বেশি সন্তানের জন্ম দিতে চাইছেন না, অনেকে একটি সন্তানের জন্ম দিতে চাইছেন। সুতরাং এখানে এই আইনটি প্রণয়ন করা উচিত, যাতে মুসলিম সমাজ বাধ্য হয় দুটির বেশি সন্তান যেন তাদের মহিলারা জন্ম না দেন সেটা নিশ্চিত করার জন্য। এখানেই হচ্ছে রাজনীতি। সমাজবাদী পার্টি ইতিমধ্যেই বলেছেন এটা তারা মানবে না, এটা মুসলিম জনগোষ্ঠীকে আরো কর্নার করার প্রচেষ্টা। কংগ্রেস এখনো কোনো মত দেয়নি। বিজেপি মূলত নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে, মেরুকরণ করে। এখন যারা বা যে দল এই প্রস্তাবিত আইন বা জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতির বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে মুসলিম তোষণকারী বলে দাগিয়ে দেওয়া খুব সহজ হবে বিজেপির পক্ষে। তাই কোনো রাজনৈতিক দল সেইভাবে এই প্রস্তাবিত আইনের বিরুদ্ধে সরব হচ্ছেন না। তারা বলছেন শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতার প্রসার বাড়ালেই এই জন্মহার নিয়ন্ত্রণের বিষয়টা সামনে আসবে। এর জন্য আলাদা করে কোনো আইন প্রণয়নের দরকার নেই, এইটুকু বলেই তারা ক্ষান্ত হচ্ছেন। কিন্তু সরাসরি এই প্রস্তাবিত আইন বা জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে যে কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, আসাম সরকার যে উদ্যোগ নিচ্ছে, প্যান ইন্ডিয়া লেভেলেও খুব শীঘ্রই এরকম একটা দেখা যাবে বলে অনুমান। তার বিপক্ষে কোনো সুদৃঢ় অবস্থান নিচ্ছেন না, কারণ তারা যদি সুদৃঢ় অবস্থান নেন বা এই আইনের বিপক্ষে তারা যদি সরব হন, তাহলে তাদেরকে মুসলিম তোষণকারী হিসেবে দাগিয়ে দেবে কেন্দ্রের শাসক দল। তাই এই ফাঁদে পা দিতে চাইছে না
বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল। এখন যে সিচুয়েশন, মূলত জাতীয় হার 2.1% ফার্টিলিটি, হিন্দি হার্টল্যান্ডে সেই হার বেশি। ভারতবর্ষের 18টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে ফার্টিলিটি রেট জাতীয় গড়ের থেকে কম। তাই জাতীয় গড়কে 2.1% যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তাতে নামিয়ে আনতে গেলে হিন্দি বলয়ের রাজ্যগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা একান্তভাবে জরুরি। তা না হলে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে উদ্যোগ, সেটা নেওয়া হবে না। এবং ন্যাশনাল হেলথ স্যাম্পল সার্ভের সমীক্ষা বলছে, ওই রাজ্যগুলোতে মুসলমান মহিলাদের মধ্যে 2-এর অধিক সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বসবাসকারী মুসলিম মহিলাদের থেকে বেশি। সুতরাং এখানে আইন প্রণয়ন করলে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মহিলারা বাধ্য হবেন 2-এর অধিক সন্তানের জন্ম না দিতে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে কেন্দ্রীয় সরকার, বিজেপি, আরএসএস এর ধারণা। পলিটিক্যালি যারা অপোজ করবে তারা মুসলিম তোষণকারী, এই তকমাই সেঁটে দেওয়া হবে। তার আগে উত্তরপ্রদেশ ল কমিশনের প্রস্তাবিত আইন এবং উত্তরপ্রদেশ সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি প্রণয়নের তাগিদ এই প্রশ্নেরই উত্তর জন্ম দিচ্ছে যে সাধু উদ্যোগ হলেও ভোটের ঠিক মাস আগে কেনই বা কমিশন এই আইনের খসড়া পাবলিক ডোমেনে নিয়ে আসলো? কেনই বা উত্তরপ্রদেশ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি সামনে আনলো? সবকিছুর মধ্যেই একটা রাজনীতির সূক্ষ্ম চাল রয়ে গেছে।